বিশ্বের অন্যতম সেরা এক প্রতিশোধের গল্প নিয়ে আজ আমরা কথা বলবো। আলেকজান্ডার ডুমাসের দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো তো আমরা অনেকেই পড়েছি বা দেখেছি, তাই না? কিন্তু শুনলে হয়তো চমকে যাবেন যে এই শিহরণ জাগানো কাহিনীর পেছনে লুকিয়ে আছে একদম রক্ত মাংসের মানুষের বাস্তব ইতিহাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি কেবলই কোনো কাল্পনিক মাস্টারপিস নয়। চলুন এই জনপ্রিয় উপন্যাসের পাতার আড়ালে লুকিয়ে থাকা সেই অবিশ্বাস্য ঐতিহাসিক সত্যের সন্ধানে আজ একসাথে যাত্রা শুরু করা যাক। শুরুতেই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা বলুন তো, একজন অত্যন্ত সফল পথপ্রদর্শক কৃষ্ণাঙ্গ ফরাসি জেনারেল আর ১৯ শতকের একজন সাধারণ জুতো প্রস্তুতকারক, এই দুজনের মধ্যে কী মিল থাকতে পারে? আপাত দৃষ্টিতে মনে হতেই পারে আরে এই দুই মেরুর মানুষের মধ্যে আবার কিসের সম্পর্ক, কিন্তু জানলে অবাক হবেন সম্পূর্ণ ভিন্ন এই দুজন মানুষের জীবনের রোমাঞ্চকর আর মর্মান্তিক সত্যি ঘটনাগুলো মিলেমিশেই তৈরি হয়েছিল সাহিত্যের ইতিহাসের অন্যতম সেরাই প্রতিশোধের আখ্যান। আমাদের প্রথম পর্ব, মিথের পেছনের মানুষ, ইতিহাসের আলো ও আধার। আচ্ছা, চলুন বিষয়টা একটু গভীরভাবে খতিয়ে দেখা যাক। উপন্যাসের মূল চরিত্র এডমন্ড দান্তেস কিন্তু বাস্তবে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি ছিলেন না। আলেকজান্ডার ডুমাস আসলে সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষের জীবনের আলো এবং অন্ধকার, এই দুই দিককে এক সুতোয় গেঁথেছিলেন। একদিকে আছেন স্বয়ং লেখকের নিজের বাবা, জেনারেল টমাস আলেকজান্ডার ডুমাস। তিনি ছিলেন অত্যন্ত মহৎ একজন মানুষ এবং তৎকালীন ইউরোপীয় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কৃষ্ণাঙ্গ কর্মকর্তা। কিন্তু দুর্ভাগ্যবশত খোদ নেপোলিয়নের দ্বারাই তিনি চরম বিশ্বাসঘাতকতার শিকার হন। আর অন্যদিকে কে আছেন জানেন? পিয়ের পিকাও, একজন নিতান্তই সাধারণ জুতো প্রস্তুতকারক, যিনি ঈর্ষান্বিত বন্ধুদের চক্রান্তের শিকার হওয়ার পর এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারে পরিণত হন। প্রতিশোধের নেশায় তিনি নিজের শত্রুদের একেবারে সুপরিকল্পিতভাবে হত্যা করেছিলেন। চিন্তা করতে পারেন মহত্ব এবং অন্ধকারের কি এক অবিশ্বাস্য সংমিশ্রণ। জেনারেল ডোমাসের একটি অত্যন্ত বিখ্যাত উক্তি আছে। তিনি বলেছিলেন, আমি মনে করি না যে কোনো জাতির ভাগ্য একজন একক ব্যক্তির অধীন হওয়া উচিত। এই কথাটা শুনলেই বোঝা যায় তিনি কতটা আদর্শবান ছিলেন। ইজিপ্ট বা মিশর অভিযানের সময়ে নেপোলিয়নের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জেনারেল ডুমাসের এই সাহসী অবস্থানে কিন্তু তার কাল হয়ে দাঁড়িয়েছিল। এর পরিণতিতে টারান্টো নামক জায়গায় তাকে অত্যন্ত অমানবিক পরিবেশে বন্দী করে রাখা হয়। সেই অন্ধকার সেল চিরতরে তার সুঠাম স্বাস্থ্য ধ্বংস করে দেয়। বিনা বিচারে ভোগ করা এই অবর্ণনীয় কষ্টের স্মৃতি কিন্তু পরবর্তীতে লেখক ডুমাস তার উপন্যাসের চরিত্রের মাঝে অত্যন্ত গভীরভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে পিয়ের পিকাওয়ের জীবনের হাড় হিম করা বাস্তবতা ছিল একেবারেই অন্যরকম। সালটা ১৮০৭। নিজের বিয়ের ঠিক আগে আগে বন্ধুদের ঈর্ষার শিকার হলেন তিনি। মিথ্যা গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে সোজা পাঠিয়ে দেওয়া হল ফেনেস্ট্রেল দুর্গে। সেখানে টানা ৭ বছর তিনি বন্দী থাকেন। কারাগারে ফাদার টোরি নামের এক ইতালীয় বন্ধুর সাথে তার অদ্ভুত এক বন্ধুত্ব হয়, আর সেই ফাদারের দেওয়া গুপ্তধনের সন্ধানই পেকাওয়ের পুরো জীবনটা বদলে দেয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি কি করলেন জানেন? একটা আস্ত মূল্যবান হীরা ঘুষ দিয়ে তার শত্রুদের নামগুলো জেনে নিলেন। এরপর অত্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে একে একে সেই বিশ্বাসঘাতকদের পরিবার ও জীবন ধ্বংস করে দিলেন। একেবারে যাকে বলে পারফেক্ট রিভেঞ্জ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, চূড়ান্ত প্রতিশোধ, মাস্টারপিস তৈরি। ১৮৪৪ সালে যখন উপন্যাসটি প্রথম প্রকাশিত হল, তখন ডুমাস এক জাদুকরী কাজ করলেন। তিনি তার বাবার সেই মহৎ আদর্শ আর পিকাওয়ের নির্মম প্রতিশোধে স্পৃহার এক চমৎকার সংশ্লেষণ ঘটালেন এডমন্ড দান্তেস চরিত্রের মাধ্যমে। গল্পের টাইমলাইনটা একটু খেয়াল করুন। ১৮১৫ সালে দেশদ্রোহিতার মিথ্যা অভিযোগে দান্তেসকে কারাবন্দী করা হয়। দীর্ঘ ১৪ বছর, হ্যাঁ টানা ১৪টা বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করার পর ১৮২৯ সালে সে কুখ্যাত শ্বেতদ্বীপ কারাগার থেকে পালাতে সক্ষম হয়। গল্প কিন্তু সেখানেই শেষ নয়। এরপর আরও প্রায় ১ দশক ধরে সে নিজেকে তিলে তিলে প্রস্তুত করে। অসীম এক ধৈর্যের সাথে ১৮৩৮ সালে সে দ্য কাউন্ট হিসেবে প্যারিসে ফিরে আসে। দান্তেসের এই দীর্ঘ যন্ত্রণাদায়ক অপেক্ষাই কিন্তু গল্পটিকে এতটা বাস্তবসম্মত আর আমাদের কাছে এতটা রোমাঞ্চকর করে তুলেছে। সত্যি বলতে কি, দান্তেসের এই অপেক্ষার প্রহরগুলোই উপন্যাসটির ভেতরের গভীরতাকে চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরে।
অবিচার, চরম প্রতিশোধের ক্ষতিকর প্রভাব, একেবারে নতুন একটা পরিচয় তৈরি করা, চূড়ান্ত ন্যায় বিচারের খোঁজ আর পাপমুক্তির এক জটিল পথ, এই থিমগুলো গল্পটিকে নিছক একটা সাধারণ থ্রিলারের গণ্ডি থেকে বের করে এনেছে। বরং এটি হয়ে উঠেছে মানব প্রকৃতির এক গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এই উপন্যাস আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে প্রতিশোধের আগুন একটা মানুষকে ভেতর থেকে সম্পূর্ণ বদলে ফেলতে পারে। আমাদের তৃতীয় পর্ব, সিনেমায় রূপান্তর, পর্দায় ১ শতাব্দী। গত ১ শতাব্দীরও বেশি সময় ধরে বিভিন্ন প্রজন্মের নির্মাতারা এই ধ্রুপদী গল্পটিকে রূপালী পর্দায় ফুটিয়ে তুলেছেন নিজেদের মতো করে। তবে এই রূপান্তরগুলোর মাঝে সবচেয়ে মজার বিষয় হলো এদের একটা দৃষ্টিভঙ্গি। একটু খেয়াল করলেই দেখবেন ১৯৯৮ সালের মিনি সিরিজে জেরার্ড দেপার্দিওর অভিনয়, চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতা বা ইমোশনাল দিকটা যতটা নিখুঁতভাবে ফুটে উঠেছে, ২০০২ সালে জিম ক্যাভেজেলের মুভিটিতে কিন্তু তেমনটা হয়নি। সেখানে চরিত্রের মানসিক লড়াইয়ের চেয়ে বরং দ্রুতগতির অ্যাকশন আর অ্যাডভেঞ্চারকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে ২০০২ সালের ভার্সনটি খুব সহজেই আধুনিক দর্শকদের কাছে অনেক বেশি উপভোগ্য আর বিনোদনমূলক হয়ে উঠেছে। এরপর চলে যাচ্ছি চতুর্থ পর্বে, মিউজিক্যাল রূপান্তর, মঞ্চে নতুন রূপ। ২০০৯ সালে ফ্র্যাঙ্ক ওয়াইল্ডহর্নের তৈরি স্টেজ মিউজিক্যালটি দেখলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ ভিন্ন একটা শিল্প মাধ্যমে গেলে একটা গল্প কিভাবে নতুন রূপ পেতে পারে। এই মিউজিক্যাল ভার্সনটি গল্পের মূল কাঠামোতে বেশ কিছু সাহসী পরিবর্তন এনেছে। এখানে প্রতিশোধের বদলে ক্ষমাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গল্পটিতে দেখা যায় দান্তেস তার ভেতরের সমস্ত জমানো ঘৃণা মুছে ফেলে তার শত্রুদের ক্ষমা করে দেয় এবং অবশেষে তার হারানো প্রেমিকা মার্সিডিজের সাথে তার আবার মিলন ঘটে। মানে এটি রূঢ় বাস্তবতার সেই অন্ধকার গল্প থেকে বেরিয়ে এসে ভালোবাসা আর ক্ষমার এক মুক্তির বার্তা দেয়। বুঝতে পারছেন তো মূল উপন্যাসের থেকে এটি ঠিক কতটা আলাদা? এবং আমাদের শেষ পর্ব, অবিস্মরণীয় ঐতিহ্য, মিথ কেন আজও টিকে আছে? কেন এই গল্পটি আজ এত বছর পরেও আমাদের মাঝে প্রবলভাবে টিকে আছে? এর উত্তর লুকিয়ে আছে সেই ঐতিহাসিক অনুপ্রেরণা আর গল্পের চিরন্তন আবেদনের মাঝে। একজন বীরের মর্মান্তিক পরিণতি এবং একজন সাধারণ মানুষের নির্মম প্রতিশোধ আমাদের আজও ভাবায়। সবশেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, একটি একেবারে নিখুঁত প্রতিশোধ কি সত্যিই অতীতের সমস্ত ক্ষত সারিয়ে তুলতে পারে, নাকি এটি ধীরে ধীরে সেই মানুষটিকেই ভেতর থেকে একটু একটু করে ধ্বংস করে দেয় যে প্রতিশোধ নিচ্ছে? ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক এই আখ্যানটি হয়তো চিরকালই আমাদের এই জটিল প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে যাবে। এই বিশ্লেষণটি শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।